আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শালিয়া। শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো। আরব আমিরাতে বিক্ষোভ করা ৫৭ বাংলাদেশিকে ক্ষমা, বাতিল হচ্ছে না কাজের সুযোগ। আরজি করে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে এখনো উত্তাল পশ্চিমবঙ্গ, রাজপথের প্রতিবাদ মিছিল জুনিয়র চিকিৎসকদের। যুদ্ধবিরতি আর জিম্মি ফেরতের দাবিতে ইসরায়েলের রাজপথে লাখো মানুষ, নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ। ছাত্র জনতা আন্দোলনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেন। তারা সে দেশেই কাজ করতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে সরব ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশিরা। সেই ধারাবাহিকতায় আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন দেশটিতে থাকা প্রবাসীরা। রাস্তায় নেমে মিছিল করে আইন ভাঙার অভিযোগে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় দেশটির সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আলোচনায় আসে এই প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির সরকারের সাথে বাংলাদেশিদের মুক্তির বিষয়ে যোগাযোগ করেন। অবশেষে মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রপতি ৫৭ বাংলাদেশির সাজা মওকুফের নির্দেশ দেন। ইউএইর প্রেসিডেন্টের সাথে গত ২৮শে অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কথা বলেছিলেন, অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মুক্তি পেয়ে এই প্রবাসীরা দেশটিতেই কাজ করতে পারবেন। কৃতজ্ঞতা জানিয়ে আমিরাত সরকারকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, তাই তারা ওখানে কাজ করতে পারবে। প্রধান উপদেষ্টার উদ্যোগেই সমস্যার সমাধান হয়েছে বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। টেলিফোন আলাপের পরিপ্রেক্ষিতে এবং আমাদের দূতাবাসের সেই 22শে জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। এদিকে ৫৭ প্রবাসীকে ক্ষমা করার ঘোষণায় খুশি আমিরাতে থাকা বাংলাদেশিরা। আমাদের বাংলাদেশি ৫৭ জন ভাই গ্রেপ্তার হয়েছিল, আজ এই আরব আমিরাতে ঘোষণা হয়েছে, এতে আমি অনেক আনন্দিত। আমরা যারা আমারতে আছি, আমারতে নিয়ম কানুন অনেক কঠিন। এদেশের আইন কানুন মেনে না চললে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই আমাদের অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। গেল ২২ জুলাই আরব আমিরাতের ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন ও ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক আসিফ, ৫৭ বাংলাদেশি কখন মুক্ত হতে যাচ্ছেন, তারা কবে দেশে আসতে পারবেন এবং তাদের বলা হচ্ছে যে কাজ করার সুযোগ থাকছে সে দেশে, এই বিষয়ে যদি আমাদের বিস্তারিত জানাতেন। ধন্যবাদ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে আপনারা জানেন যে ১৯ জুলাই এই আন্দোলন হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে। সংযুক্ত আরব আমিরাতের আইনে এটি অপরাধ বলে বিবেচিত হওয়ায় আবুধাবি ফেডারেল অথরিটি এটিকে অপরাধ বলে বিবেচিত করায় ৫৭ জন বাংলাদেশিকে এখানে সাজা দিয়েছেন। তো এই যে সাজা দিয়েছেন আমরা একটু কনফিউশনে ছিলাম, যেহেতু এটা আমিরাত এখানে আসলে এই ধরনের বিক্ষোভ করা আসলে কোনো মতে আসলে যায় না আমিরাতের সাথে। তো পরে আমরা যখন ৫ আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পায়, এরপরে প্রবাসী সহ আরো অনেকেই দাবি ছিল যে এই ৫৭ জন বাংলাদেশিকে আসলে কিভাবে আসলে ছাড়ানো যায়, এটিকে নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার কি করছেন। শুরুতে আমরা যেটি জানতে পেরেছি, একজন আইনজীবী এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, যে আইনজীবী এখানে বিভিন্নভাবে আসলে প্রচেষ্টা করেছেন তার সাধ্যমতো। তো আমরা রাষ্ট্রদূত যিনি আছেন এখানে তার সাথেও কথা বলেছি, মিশনের সাথে কথা বলেছি, কনসাল জেনারেল। তো তারা জানিয়েছেন আসলে এটি আসলে কূটনৈতিক ভাবে আসলে এটি সমাধান করা যায়, এবং রাষ্ট্রদূত জানিয়েছেন তিনিও চেষ্টা করছেন যাতে করে কূটনৈতিক ভাবে এগোনো যায়। দুইভাবেই তারা এগোনোর চেষ্টা করেছে এবং সেই সুফলই আসলে আমরা পেয়েছি। অর্থাৎ এখন আমরা যেটি জানতে পেরেছি আজকে, যে ৫৭ জন বাংলাদেশিকে আমিরাত সরকার
ইতিমধ্যে আসলে কোনো জরিমানা, জেল এই ধরনের কোনো কিছুই নাই, শাস্তি তাদের পেতে হবে না, তারা নির্দ্বিধায় এখন বাংলাদেশে চলে যেতে পারবে। তবে তারা এখন কিন্তু এখানে থাকতে পারবে না। পরবর্তী আমরা এখনো জানি না আসলে পরবর্তীতে কি হয়, তবে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত আমরা জানি সেটি হচ্ছে তাদেরকে আমিরাত ত্যাগ করতে হবে, তবে কোনো প্রকার সাজা প্রদান করা হবে না। এদিকে অ্যাটর্নি জেনারেল যে নির্দেশ দিয়েছেন এই ধরনের কাজ থেকে বাংলাদেশি হোক বা দেশে যারাই হোক তারা যেন অবশ্যই বিরত থাকে এবং খুব শীঘ্রই আসলে তাদেরকে দেশে পাঠানোর যে প্রসেসিং সেটি শুরু হয়ে গিয়েছে। জি ইশতিয়াক আসিফ, আপনাকে ধন্যবাদ। আরব আমিরাতে বিক্ষোভ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এ নিয়ে জানাচ্ছিলেন ইশতিয়াক আসিফ। পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ এবং হত্যার জেরে এখনও প্রতিবাদ চলছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। প্রায় 20 ঘন্টা বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান করেন তারা। কলকাতা পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেন চিকিৎসকরা। 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। নারী চিকিৎসককে হত্যা এবং ধর্ষণ ঘটনায় টানা 26 দিন ধরে রাজপথে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় এখন পর্যন্ত আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। পশ্চিমবঙ্গে বিক্ষোভের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে শুভজিৎ পুতদণ্ড। শুভজিৎ, এখন কলকাতার আসলে অবস্থা কেমন? শাহনাজ, চিকিৎসকেরা মূলত 22 ঘন্টা তারা অনশনে ছিলেন, তারা অবস্থান করেছিলেন, মূলত পুলিশ হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছিলেন গতকাল দুপুর থেকে, এবং আজ সকালে পুলিশ তাদের সাড়া দিয়েছে। কখন? যখন সিবিআই একেবারে এই যে আসামি যাদের 3 জনকে গতকাল গ্রেপ্তার করেছে, 4 জনকে সন্দীপ ঘোষকে নিয়ে তাদের আজকে হেফাজতে নিয়েছে, যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক, এখন যখন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তার আগে পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কোন রকম এই যারা আন্দোলনকারী তাদের সাথে কোন রকম কথা বলা হয়নি, এবং আজকে দিনভর তাদের সাথে কথা হয়েছে। তাদের সিপি কে পদত্যাগের যে পত্র সেটা কিন্তু তারা আজকে দিয়েছে, এবং সিপির পদত্যাগটাই মূলত কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তার পদত্যাগ যেরকম মুখ্য বিষয় উঠেছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে যদি দেখেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটাও কিন্তু আজকে একটা ইস্যু। আজ পশ্চিমবঙ্গের ইতিহাসের জন্য একটা বড় দিন ছিল। কবে? যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতের একমাত্র রাজ্য হিসেবে কোন রকম রাজ্য ভিত্তিক বিল এনেছে, উইমেন্স প্রোটেকশন এন্ড চাইল্ড প্রোটেকশনের বিল, যেখানে বলা হচ্ছে অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড প্রোটেকশন বিল 2024। বিধানসভায় আজকে এই বিলটি পাস হয়, এবং এই বিলের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ নারী এবং শিশু সুরক্ষার দিকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি একেবারেই তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ নারীদের ক্ষেত্রে সব থেকে বেশি নিরাপদ, ফলে এই রাজ্যে আন্দোলনের কোনো অর্থ নেই। আন্দোলন যদি করতে হয় কেন্দ্রীয় স্তরে আন্দোলনের প্রয়োজন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন দরকার। কারণ দেশের যে ক্রাইম রেকর্ড, দেশের যে নারী নিরাপত্তা বা শিশু সুরক্ষা যেভাবে বারবার প্রশ্নের মুখে পড়েছে, তিনি কিন্তু হাসরাতের কথা বা কেন্দ্রীয় স্তরে আসামের গণধর্ষণের কথা বারবার তিনি তুলে ধরেছেন, এবং তিনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে পদত্যাগ দাবি করেছেন। এবং আজকের পর থেকে যেটা বলা হচ্ছে, শিক্ষক বা এই যারা গণ আন্দোলন বা যারা মূলত এই আন্দোলনের একদম রূপকার অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু বলছেন যে আন্দোলন এই বিলের কারণে বা এই যে পুলিশ তাদের সহযোগিতা করছে তার কারণে এই আন্দোলন থমকে থাকবে না। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তাদের কাছে যেরকম ইস্যু, তাদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর তার যে দুটো দপ্তর, পুলিশ মন্ত্রী এবং তার একেবারে স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বাস্থ্য মন্ত্রক, সেই মন্ত্রক থেকেও পদত্যাগের জন্য তারা দাবি জানাবেন। পাশাপাশি যারা এই আরজিকর কাণ্ডের দোষী, যারা ময়নাতদন্তের রিপোর্ট টেম্পার করেছে, তাদের শাস্তির দাবিতেও তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলবে। তবে এই ঘোষণা তারা কিন্তু নতুন মঞ্চের মাধ্যমে দেবে। এই ঘোষণা তো আগামীকাল আবার নতুন করে আসতে পারে। জি শুভজিৎ, আরজিকরে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে এখন উত্তর পশ্চিমবঙ্গ, এ নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড। জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হওয়া, তাদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত যুদ্ধবিরতি চুক্তি সহ নানা দাবিতে উত্তাল ইসরায়েল। ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাতে রাজপথে লাখ লাখ মানুষ। এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে বন্দি জিম্মিদের কফিনে ফেরত দেওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী।
গাজায় ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর জোরালো হয়েছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। লাখ লাখ মানুষের প্রতিবাদে উত্তাল তেল আবিব ও জেরুজালেমের রাজপথ, যা অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়াচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহরে। গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যর্থ নেতানিয়াহু এমন অভিযোগ করে বিক্ষোভকারীদের দাবি তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রিত্ব। দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টাডট পালন করছে ধর্মঘট। এতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন সড়ক কার্যত হয়ে পড়েছে অচল। মেডিকেল কর্মীরাও সড়ক প্রতিবাদী আন্দোলনে, বেশ কিছু সরকারি দপ্তরে বন্ধ রয়েছে জনসেবা। আমরা জিম্মিদের উদ্ধারে একটা চুক্তির দাবি জানাচ্ছি। সরকার তাদের কৌশল পরিবর্তন করে জিম্মিদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে, এটাই চাই। সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধার করতে গেলে প্রাণহানি ছাড়া কিছুই হবে না। ধর্মঘট নিয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। ধর্মঘট বন্ধে দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন জরুরি আবেদন। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নিহতদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকায় মিত্র দেশের তরফ থেকেও চাপের মুখে তেল আবিব। গত বছরের অক্টোবর থেকে হামাসের কাছে বন্দী জিম্মিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে আলোচনার পরিবর্তে সামরিক অভিযানের মাধ্যমে বন্দীদের মুক্ত করার যে কৌশল নেতানিয়াহু নিয়েছে, তাতে ইসরায়েলের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে আলোচনার মুখে পড়েছে তার সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24। ইউক্রেনের পোলটাভায় রাশিয়ান বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৮০ জন, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার একটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১১ জনকে। ইউক্রেনের পক্ষ থেকে এমন দাবি জানানো হলেও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানোর কথা বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পোলটাভা শহরে রয়েছে বিভিন্ন সামরিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান। এল সালভাদোরের প্রতি বছরের মতো এবছরও হয়ে গেল ঐতিহ্যবাহী ফায়ারবল প্রতিযোগিতা, যেখানে রাস্তায় কালো পোশাক ও মুখোশ পরে একে অপরকে ছোড়া হয় আগুনের গোলা। এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশ বিদেশ থেকে জড়ো হয়েছেন হাজারো মানুষ। কেউ কারো শত্রু নয়, তবুও একে অন্যের দিকে ছুটছেন আগুনের বল। ভয়ের কিছু নেই, যুদ্ধ বাঁধেনি। লাতিন আমেরিকার দেশ এল সালভাদোরে এটি একটি শতবর্ষী প্রতিযোগিতা। এবার গুনে গুনে এটি পার করলো ১০২ বছর। ১৬৫৮ সালে এল প্লায়নে ভয়াবহ অগ্নুৎপাতের কারণে সেখানকার মানুষ চলে যান এল সালভাদোরের নেজাপায়। কোনো অপশক্তির ছায়া যেন স্থানীয়দের উপর না পড়ে, সেজন্য ১৯২২ সালে শহরটিতে চালু হয় এই প্রতিযোগিতা, যা মূলত সাধু জেরোনিমোর থেকে অনুপ্রাণিত। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, শহরকে অপশক্তির হাত থেকে বাঁচাতে আগুনের গোলা ছোড়েন তিনি। এটি আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ। আমরা আমাদের অন্তরে এটি ধারণ করি। এই প্রতিযোগিতা হবে না এমনটা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। এটা খুবই মজার একটি অভিজ্ঞতা, তবে এভাবে আগুনের গোলা ছোড়া বিপজ্জনক বটে। এখানে অস্বাভাবিক শোরগোল আর হইহুল্লোড় হচ্ছে। ৩ সপ্তাহ ধরে আমি এল সালভাদোরে আছি, এমন মজার কিছু দেখতে পারবো আশাই করিনি। গায়ে যেন আগুন লেগে না যায়, সেজন্য আগুন রোধী রাসায়নিকের প্রলেপ দেয়া বিশেষ পোশাক পরতে হয় প্রতিযোগীদের। এছাড়া নিরাপত্তায় থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইফশিতা জামান, ডেস্ক রিপোর্ট। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে এই ছিল আজকের আয়োজনে। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।